তেও মুচকি হাসল, নীলের হাতের ওপর নিজের হাতটা রেখে উত্তর দিল। সত্যি, তবে ব্রাদার যেভাবে পুরো সিনটা হ্যান্ডেল করলো, আই মাস্ট সে লোকটার সাহস আছে। হাজার হলেও আপনার মতো নেতা সাহেবের বেস্ট ফ্রেন্ড তো এমন সারপ্রাইজ না দিলে কি চলে? নীল ওর কাঁধে মুখ খসে একটু দুষ্টুমির স্বরে বলল। তাহলে নেতা সাহেবের ট্রিট পাওয়া উচিত না? কেমন ট্রিট? বেশি কিছু না, এই একটা উষ্ণ চুমু। নীলের এমন আবদার তিহু তৎক্ষণাৎ ঘুরে দাঁড়িয়ে নীলের চোখের দিকে তাকালো। আপনি দিন দিন বড্ড নির্লজ্জ হয়ে যাচ্ছেন মিস্টার। নীল একগাল হাসলো, হেসে তিহুর আরো কাছে সরে এলো, ওর কোমর জড়িয়ে ধরে খুব মোলায়েম স্বরে বলল। আপনার জন্যে হচ্ছে বেগম সাহেবা, নাহলে আমাদের নবমী কিভাবে আসবে? তাকে পৃথিবীতে আনার দায়িত্বটা তো আর অবহেলা করা যায় না, তাই না? নমির নাম শুনে তিহুর গাল দুটো মুহূর্তেই 14 ফোঁটা কৃষ্ণচূড়ার ন্যায় রক্তিম আভা ধারণ করল। লজ্জার এক তীব্র আবেশে সে দিশেহারা হয়ে পড়ল, কথা হারিয়ে সে আলগোছে নিজেকে নীলের বাহুবন্ধন থেকে ছাড়িয়ে নিয়ে দ্রুত পায়ে দরজার দিকে হাঁটতে লাগলো। নীল অবাক হয়ে তাকিয়ে রইল ওই এই লাজুক পলায়ন দেখে। কিছুটা দূরত্ব যেতে নীল পেছন থেকে হাঁক ছুড়লাম। আরে ম্যাডাম, একা একা কোথায় যাচ্ছেন? তিহু থামল না, দরজার চৌকাঠ পেরিয়ে একটু ঝাঁঝালো স্বরে উত্তর দিল। সমুদ্রের তীরে যাচ্ছি, ঘরে দম বন্ধ হয়ে আসছে আপনার নির্লজ্জ কথাবার্তায়। ওখানে গিয়ে অন্তত নোনা বাতাসে মাথাটা ঠান্ডা করা যাবে। নীল হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে এলো। তিহু তখন করিডোর দিয়ে হন হন করে সিঁড়ির দিকে এগোচ্ছে। তাড়াহুড়ো করে হাঁটতে গিয়ে ওর গায়ের পাতলা ওড়নাটা আঁচল বারবার মেঝেতে লুচিয়ে পড়ছে। নীল দ্রুত পা চালিয়ে এগিয়ে এলো বরাবরের ন্যায় তিহুর ওড়নায় আঁচলটা হাতে নিয়ে হাঁটা লাগালো তার পিছু পিছু। আমি শেহরাজ চৌধুরী, আরও আমার একমাত্র ছেলে শেহতাজ চৌধুরী আপনাদের মেয়ে সঞ্জিতা আপনাকে পছন্দ করেছে। আমরা আপনাদের বাড়ির মেয়েকে আমাদের বাড়ির বউ করে নিয়ে যেতে চাই। ঢাকার অন্যতম সম্ভ্রান্ত ব্যক্তিত্ব শেহরাজ চৌধুরী আর তার পরিবার থেকেই এমন আকস্মিক প্রস্তাবে কিছুটা হকচকে উঠলেন খান মহলের সকলে। কিছুটা বিস্মিত হলেও পরবর্তীতে তারা ভেবেছিল হয়তো ব্যবসায়িক কোনো কারণে এসেছেন তিনি, কিন্তু কিছুক্ষণের মাঝেই এই তার পারিবারিক উপস্থিতি আর এমন প্রস্তাবে রীতিমতো সকলে। ওয়ালিদ খান মির্জা সূচনার দিকে তাকালেন, অতঃপর ছোট্ট ভাইয়ের দিকে তাকিয়ে পর পর বললেন। না মানে এমন হুট করে? জি, আমরা বুঝছি যে ব্যাপারটা বড্ড আকস্মিক হয়ে গেছে, কিন্তু আর কিছুদিনের মাঝেই শেহতাজ হায়ার এডুকেশনের জন্য প্যারিস চলে যাবে। এই জন্য আমরা চাচ্ছিলাম বিয়েটা দিয়ে রাখতে। যে ওরা একে অপরকে পছন্দ করে, তাই আমাদের আর কোনো আপত্তি নেই। বাদবাকি এখন আপনাদের উপর। শেহরাজ চৌধুরী এমন সরাসরি প্রস্তাবে ড্রয়িং রুমের এক মুহূর্তে নিস্তব্ধতা নেমে এলো। ওয়ালিদ খান মির্জা সূচনা আর বাড়ির অন্য বড়রাও একে অপরের দিকে চাওয়াচাই করতে লাগলেন। এমন সম্ভ্রান্ত পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসাটা যেমন সম্মানের, তেমনি এত দ্রুত সিদ্ধান্ত নেওয়াটা একটু দ্বিধারও। এদিকে মুন্নি দরজার আড়ে দাঁড়িয়ে সবই শুনছিল। তবে স্পন্দন যেন আজ নিজের নিয়ন্ত্রণ হারিয়েছে। কাল রাতের কথাগুলো একে একে তার মনের পর্দায় ভেসে উঠেছে। সেই তাজ ফণিক খুব স্বাভাবিকভাবে বলেছিল। আপনাকে আমি চাইলে এক্ষুনি বিয়ে করে নিতে পারি ম্যাডাম, একদম এই মুহূর্তেই। মুন্নি তখন শেষেই কুল পাচ্ছিল না। ও ভেবেছিল সেই তাজ হয়তো বরাবরের মতোই ছাচ্চায় লিপ্ত হয়েছে, তবে সেও পাল্টা জবাব দিয়ে বলেছিল। তাহলে কাল সকালের জন্য ওয়েট করে থেকো। কিন্তু সেই হাসি ঠাট্টার কথা যে সেই তাজ এতটা সিরিয়াসলি নেবে এবং সকালেই সপরিবার হাজির হবে, তা মুন্নির কল্পনাতীত ছিল। পর্দার আড়াল থেকে সে চোরের মতন একবার শেহতাজের দিকে তাকালো। শেহতাজ তখন খুব শান্ত ভঙ্গিতে বসে থাকলেও তার ছোটের কোণে ঝুলে এক চিলতে পিছই হাসে। মুন্নি তাকাতেই শেহতাজ ফিরে চালাও, যেন মুন্নিকে মনে করিয়ে দিল। কথা দিয়েছিলাম না? মুন্নি লজ্জায় মুখ নামিয়ে নিল। তার মনের ভেতর 1000 এখন প্রজাপতি ডানা ছাপটাচ্ছে। একদিকে পরিস্থিতি সামাল দিয়ে ওয়ালিদ খান হাসি মুখে বললেন। শেহরাজ সাহেব, আপনার মতো মানুষের প্রস্তাবে অমত করাই প্রশ্নই আসে না। আর বাচ্চারা যখন একে অপরকে পছন্দ করে তখন আমাদের আর কি বলার আছে, আমরা রাজি।
মুন্নির বাবা মায়ের চোখও তখন খুশির ঝিলিক। বাড়ির পরিবেশ মুহূর্তে উৎসবের আমেজে ছড়িয়ে পড়ল। ঠিক হলো আজই ঘরোয়াভাবে তাদের আংটি বদল হয়ে যাবে। কিছুক্ষণের মাঝে আংটি বদলের আয়োজন শুরু হলো। বাড়ির ছোটরা দৌড়ঝাঁপ শুরু করে দিল। মুন্নিকে সাজিয়ে গুছিয়ে যখন ড্রয়িং রুমের মাঝখানে আনা হলো, শেহতাজ মুগ্ধ নয়নে তাকিয়ে রইল তার হবু ঘরণীর দিকে। আংটি পরানোর সময় শেহতাজ মুন্নির কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, কে ম্যাডাম, বলেছিলাম না সারপ্রাইজ দিব। বিশ্বাস হলো তো এবার? মুন্নি কোনো উত্তর দিতে পারল না, শুধু আর চোখে শেহতাজের দিকে তাকে এক চিলতে হাসল। সেই হাসিতে ছিল আজীবনের জন্য জড়িয়ে থাকার মনোসম্মতি। পুরো খান মহল এখন আনন্দের জোয়ার, যেন একের পর এক বিচ্ছেদের মেঘ কেটে গিয়ে ভালোবাসা রোদ উকি দিচ্ছে সবার জীবনে। সমুদ্রের নোনা বাতাস তিহুর কপালের উপর লেপ্টে থাকা কগাছে চুল উড়িয়ে চিয়ে যাচ্ছে। পায়ের নিচে ভেজা বালু আর সামনে দিগন্ত জোড়া নীল জলরাশি। নীল ঠিক ওর পেছনে দাঁড়িয়েছিল। তিহুর ওনার আঁচলটা এখনো তার হাতে পরম যত্নে ধরা। তিহু সাগরের উত্তাল ঢেউয়ের দিকে তাকিয়ে এক গভীর নিঃশ্বাস নিল। হুটহাট ডেকে বলল, বেগম সাহেবা। তিহু নীলের আদুরে ডাকে সে পিছনে ঘুরল, রিনরিনে কঞ্চে বলল, হুম? নীল আলতো করে তিহুর কাঁধে হাত রাখলো, অতঃপর ফিসফিস করে বলল, মাঝে মাঝে ইচ্ছে করে ওই দিগন্ত বিস্তৃত নীল নদীর সব নীল ছেকে এনে তোমার নামে বিলিয়ে দিই। তিহু হাসল, এক মিষ্টি স্নিগ্ধ হাসি। নীলের চোখের দিকে তাকিয়ে সে যখন কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই তার হাতে থাকা ফোনটা কেঁপে উঠল বেশ জোরেই। একটি মেসেজ স্ক্রিনে চোখ পড়তে তিহুর সারা শরীর যেন বিদ্যুৎ বেগে কেঁপে উঠল। চোখের মণি দুটো স্থির হয়ে গেল মুহূর্তে। মুখটা এক অলৌকিক আভায় উজ্জ্বল হয়ে উঠল তার। নীল তখনও সমুদ্রের দিকে তাকিয়ে আপন মনেই বলছিল, আচ্ছা, আমার নয় সমুদ্রের তীরে একটা ঘর বাঁধবো। সেখানে তুমি, আমি আর আমাদের ছোট্ট রাজকন্যাটি থাকবে। তারপর যখন ও বড় হয়ে যাবে তখন শুধু তুমি আর আমি। নীল কথা শেষ করার আগে খেয়াল করলো তিহু একদম নিস্পন্দন হয়ে দাঁড়িয়ে আছে। সে কিঞ্চিত চিন্তায় ভ্রু কুচকে তিহুর দিকে ফিরে তাকালো। তিহুর সব চোখগুলো তখন টলমল করছে কানায় কানায়। কি হচ্ছে নূর? কার মেসেজ? এভাবে কাঁপছে কেন? তিহুর ফোনটা বুকের কাছে জাপটে ধরলো। ওর কণ্ঠস্বর বুঝে আসে, ঠোঁট দুটো থরথর করে কাঁপছে। নীলের হাত দুটো শক্ত করে আঁকড়ে ধরে কম্পিত কণ্ঠে সে অস্ফুট স্বরে বলে উঠল, মোবারকবাদ মিস্টার পলিটিশিয়ান, আপনি আপনি বাবা হতে চলেছেন। মুহূর্তে নীলের গোটা দুনিয়া যেন থমকে গেল। সমুদ্রের গর্জনে, বাতাসের শোষের শব্দ যেন সবই নিস্তব্ধ হয়ে গেল এক লহমায়। নীল নিজের শ্রবণ ইন্দ্রিয়কে বিশ্বাস করাতে পারছে না। তার চোখের সামনে যেন হাজারো নক্ষত্র একসাথে জ্বলে উঠেছে। এক অদ্ভুত বিস্ময় আর বুক চিরে আসা আনন্দের জোয়ারে সে বাকরুদ্ধ হয়ে গেল। নূর, তুমি তুমি সত্যি বলছো? তিহু আর নিজেকে সামলাতে পারল না। সামান্য এগিয়ে এসে নীলের বুকে মুখ লুকে হু হু করে কেঁদে উঠল সে। তবে আজ এ কান্না দুঃখের নয়, এ কান্না এক পরম প্রাপ্তির, এক নতুন অস্তিত্বের আগমনের বার্তা। নীল দুই হাতে তিহুকে আগলে ধরে বুকের সাথে মিশিয়ে নিল। তার নিজের চোখেও তখন আনন্দ অশ্র। যে মানুষটা হাজারো মানুষের সামনে নির্ভীক ভাষণ দেয়, সেই দাপুটি নেতা আজ তার অর্ধাঙ্গিনীর সামনে একদম নিশার। নীল আলতো করে তিহুকে নিজের থেকে কিছুটা সরিয়ে নিল। এরপর ধীর পায়ে নতজানু হয়ে বসলো তিহুর সামনে। কম্পিত হাতে তিহুর পেটের উপর কান পাতলো সে। সেখানে এখনো কোনো নড়াচড়া নেই, হয়তো মাত্র একটা কোষের স্পন্দন। তবুও নীলের মনে হলো সে পুরো পৃথিবী সবচেয়ে পবিত্র সুরটা শুনতে পাচ্ছে। তার আদরের নৌমি কিংবা তার উত্তরস্বরী তো সেইখানেই বেড়ে উঠছে। পেটের কাছে মুখ নামে নীল খুব নিচু স্বরে পিড়পিড় করল, স্বাগতম ছোট্ট প্রাণ, আমার অস্তিত্ব। বাবা তোমার অপেক্ষায় চাঁদ। তোমায় দেখার জন্য সে প্রহর গুনতে শুরু করে দিল আজ থেকে। নীল উঠে দাঁড়িয়ে তিহুর কপালে একটা দীর্ঘ চুমু আঁকল। সাগরের নোনা বাতাস আর তাদের আনন্দাস্ত্র মিলেমিশে একাকার হয়ে গেল সেই স্নিগ্ধ দুপুরে। এভাবেই অতিক্রান্ত হলো মুহূর্ত খানেক। অতঃপর নীল ধীরে ধীরে তাকালো ক্রন্দনরত তিহুর সুশ্রী মুখ হবে। দু হাতের পরম আদর স্পর্শ তিহুর শেষ অশ্রু কণাটাও মুছে দিতে দিতে বললাম, কখনো কাঁদবে না ম্যাডাম। আপনার জন্য জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তির স্বাদ উপলব্ধি করছি আমি। আর কখনো যেন ওই ডাকর দৃষ্টিতে কাজল ব্যতীত আর কিছুর অস্তিত্ব আমি না দেখি, সেটা সুখে হোক কিংবা দুঃখে।
বাবা হওয়ার সংবাদে নীল যেন পাগল হয়ে গিয়েছে। বিকেলের মধ্যে সমুদ্র তীরের প্রায় প্রতিটি মিষ্টির দোকান সে আক্ষরিক অর্থে ফাঁকা করে দিয়েছে। প্রত্যেকটা রিসোর্ট থেকে শুরু করে খুচরো শিল্পের দোকানগুলো বাদ যায়নি তার মিষ্টি বিতরণের হাত থেকে। বিশাল বিশাল ঝুড়িতে করে মিষ্টি বিলানো হচ্ছে পথে পথে। অনাগত সন্তানকে ঘিরে নীলের এই স্বপ্নাল দৃষ্টি আর অপার ব্যাকুলতা দেখে আশেপাশের পর্যটকরা থমকে দাঁড়াচ্ছে। তার তিহুর প্রতি তার যত্নের কথা তো বলার কিছুই নেই। এক দণ্ড নড়ছে না সে তিহুর কাছ থেকে। সার্বক্ষণিক আগলে রাখছে তাকে। ফল আর খাদ্যদ্রব্যের ঘর বোঝাই করে ফেলেছে একদম। ঠিক হয়েছে কালকেই ঢাকা ব্যাক করবে তারা। আর সুখবরটা সেখানেই সশরীরে উপস্থিত থেকেই দিবে সবাইকে। তবে নীলের এমন অতিরিক্ত যত্নে মাঝে মাঝে বিরক্ত হয়ে ওঠে তিহ। সে বুঝছে না সবে হয়তো সপ্তাহখানেক অতিক্রম হয়েছে প্রেগন্যান্সির, তার মাঝে এত কেয়ার কি আছে। সে কিছুটা বিরক্ত হয়ে পড়ল। আর মিস্টার এখন তো থামুন, লোকজন ন্যাকা ভাববে আমায়। সবে হয়তো 1 সপ্তাহ হয়েছে। নীল সবে আপেলটাতে ছুরি বসিয়েছে, হঠাৎ তিহুর এমন কথা সে বলল। বউ আমার, যত্নটা আমি করছি, তাতে কে কি বললো কে কি ভাবলো তাতে নীল খান ডোন্ট কেয়ার। হ্যাঁ জানি, তবে মাঝে মাঝে কেয়ার করা উচিত জনাব। নীল আপেলটা সযত্নে কেটে তিহুর উদ্দেশ্যে আস্তে আস্তে বলল। সেসব আমি বুঝে নেব, তার আগে ফলটা খান তো ম্যাডাম। এখন খাবো না। খেয়ে নিন ম্যাডাম, নাহলে আমার নবমী। তাকে কথার মাঝে থামিয়ে দিয়ে তিহু বলল। আপনি কেন সার্বক্ষণিক নমি নমি করেন? হ্যাঁ, দেখবেন আমার নুহাস আসবে। আপনার নমি না, নুহাস মানে? নুহাস মানে আপনার আর আমার ফিউচার প্রিন্স। আর ওই আসবে, দেখে নিয়েন আপনি। নীল এতক্ষণে বুঝলো তিহুর কথা আর মর্মার্থ। সে হেসে বলল। না, আমার নবমী আসবে। না নুহাস, না নবমী। নুহাস না, না নবমী। না নুহাস। প্রবাহমান সময় স্রোতের ন্যায় বানভাসী কোনো এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে স্বেচ্ছায় সউল্লাসে বয়ে চলেছে সে। কাল স্রোতের আবর্তে ক্যালেন্ডারের পাতা থেকে ঝরে গেছে 8টি মাস। স্মৃতির ঘাটে একে একে 8টি বসন্ত এসে ফিরছে, আবার নিস্তব্ধ নিঃশব্দে বিদায়ও নিয়েছে। এই দীর্ঘ প্রহরগুলো যেন বিরহে এক দীর্ঘ স্থায়ী আলপনা একে দিয়েই গেছে তপ্ত হৃদয়ে। সময়ের চাকা মন্থর গতিতে ঘুরে ঘুরে কখন যে 8টি ঋতুর পালাবদল ঘটিয়ে দিল তার হিসেব মেলানো আজ বড় দায়। প্রতিটি দিন যেন একটি দীর্ঘশ্বাসের মালা গেঁথে অপেক্ষার মোমবাতি জ্বালিয়ে রেখেছে কোনো এক অনির্দিষ্ট শুভক্ষণের আশায়। খানমহল আজ সেজেছে নববধূর সাজে। চারিদিকে আলোকসজ্জার রোশনাই, আত্মীয় স্বজনদের উপস্থিতি, মুখরিত অঙ্গন আর বেলি আর রজনীগন্ধার তীব্র সুবাসে মোমো করছে বাতাস। আজ নাহা আর আয়াজের শুভ পরিণয় লগ্ন। যে সম্পর্কের পরিণতি একটা সময় অবধি কল্পনাতীত ছিল, আজ তা পূর্ণতা পেতে চলেছে। আর এই অসাধ্য সাধনের মূলে রয়েছে খানমহলের আদরে লড়াকু পুত্রবধূ নুরাইন হক তিহ। একাই সব কিছু সামলেছে সে। বড়দের ম্যানেজ করা থেকে শুরু করে আয়াজের পরিবারের সঙ্গে একান্তে দেখা করা, তাদেরকে সম্বন্ধ আনায় উৎসাহী করা, সবটাই ছিল তিহুর সুনিপুণ পরিকল্পনা। আর তাই তার অক্লান্ত পরিশ্রমের ফলে আজ বিয়ের আঁচলে নাহা লাল বেনারসিতে সিক্ত হয়ে বসেছে। তবে এই উৎসবের মাঝেও সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু তিহু এবং তাকে ছায়ার মতো আগলে রাখা মিস্টার পলিটিশিয়ান। তিহুর গর্ভধারণের আজ 8 মাস পূর্ণ হতে চলেছে। এই দীর্ঘ সময় নীল যেন নিজের অস্তিত্বই বদলে ফেলেছে। রাজনীতির মাঠ কাঁপানো সেই দাপুটি নেতা আজ এক অতন্ত্র প্রহরে। তিহু যেখানে যাচ্ছে নীল তার পেছনে পেছনে ছায়ার মতো ঘুরছে। বিজনেস মিটিং, পলিটিক্যাল র্যালি, সবই আজ গৌণ নীলের একমাত্র ধ্যান জ্ঞান। এখন তিহুর পায়ের আরামদায়ক জুতো থেকে শুরু করে তার অসময়ের খাবারের বায়না মেচানো। বিয়ের অনুষ্ঠানের এক কোণে তিহু একটু হাঁপিয়ে সোফায় বসতে নীল দ্রুত গতিতে গ্লাসে ফলের রস নিয়ে হাজির হলো। নূর, তোমাকে বলেছি এক জায়গায় স্থির হয়ে বসতে। পুরো বাড়ি মাথায় তুলে একাই সব ততটা কি করছো? নিজের শরীরের দিকে খেয়াল আছে? আরে বাবা, আমি তো ঠিক আছি। তাকে এই কথার মধ্যিখানে থামিয়ে নীল বলল। আমি তোমার বাবা? আরে ভাই, আমি বোঝাতে চাচ্ছি। আমি তোমার ভাই। তিহু এবার হেসে ফেল নীলের হাত থেকে গ্লাসটা নিয়ে বলল। আচ্ছা নিন, কিন্তু আপনার এই বাড়াবাড়ি দেখে তো মানুষ আমাকে নয় আপনাকেই পাগল ভাবে নেতা সাহেব।
নীল শিকুচকে তিহুর পাশে বসলো খুব সাবধানে। তিহুর ফোলা পা দুটোর উপর নিজের হাত রাখলো, দৃষ্টিতে এক সমুদ্র সমান তৃপ্তি নিয়ে নিচু স্বরে বলল, ভাবুক পাগল, যে মানুষটা আমাকে বাবুর শ্রেষ্ঠ অনুভূতি আস্বাদন করিয়েছে তার জন্য আমি সারা জীবন পাগল হয়ে থাকতে রাজি। এই যে আমাদের ছোট রাজকন্যা আসছে, তার আসার পরটাকে আমি মসৃণ করবো না? তিহু লজ্জায় রাঙা হয়ে নীলের কাঁধে মাথা রাখলো। কিন্তু মিস্টার, একটু আগেই আম্মু আমাকে জোর করে এক গ্লাস গরম দুধ খাইয়েছে, আর কাকিয়া ছোট ফুপি মিলে সকাল থেকে ফল খাইয়ে পেট ভরিয়ে রেখেছে আমার। এখন আমি এগুলো কিভাবে খাবো বলুন তো? আজ খেতে হবে না, তুমি রেস্ট নাও। হুম। ঠিক ততক্ষণাৎ সেখানে উপস্থিত হলো মাহা। হাতের বাটিতে কি যেন একটা। নীলকে দেখে এসে চলে যেতে উদ্যত হতেই তিহু তৎক্ষণাৎ কিছুটা সরে এসে পড়ল। বসো। নীল হয়তো বুঝলো কিছু, মাহার অস্বস্তি কাটাতে সে তৎক্ষণাৎ সেখান থেকে উঠে বিয়ের দিকটার উদ্দেশ্যে পা বাড়ল। নীল উঠেছে সেই মাহা বসলো তিহুর পাশে। তিহু মুচকি হেসে তাকালো মাহার দিকে। মা হাতে থাকা বাটিটার তিহুর দিকে এগিয়ে দিয়ে বলল, নিন ম্যাডাম। কি এতে? বলতে বলতে তিহু দেখলো এক বাটি চালতার আচার। সে অবাক লোচনে মার দিকে তাকিয়ে বলল। তুই বানিয়েছিস? মাহা সামান্য হেসে তার মাথা দোলালো। তিহু চেয়ারেই চেয়েই রইল একরাশ মুগ্ধতায়। মাহার হাতে থাকা বাটিটা থেকে চালতার আচারটা, সেই টক ঝাল মিষ্টি ঘ্রাণ নাকে আসতে তিহুর ভেতরটাও এক অদ্ভুত তৃপ্তিতে ভরে উঠল। সাধারণত এই গর্ভকালীন সময়ে মেয়েরা বাপের বাড়ি থাকতে পছন্দ করে, কিন্তু তিহু চায়নি। যাবেই বা কেন? নীলের সেই অতন্ত্র প্রহরীর মতো আগলে রাখা শ্বশুরবাড়ির প্রতিটি সদস্যের অকৃত্রিম স্নেহ, আর সর্বোপরি তার প্রাণের সখী মাহার এই নিঃস্বার্থ ভালোবাসা, সব কিছুই তো সে এখানেই পেয়েছে। মাহা নিজের সাজানো সংসার, পড়াশোনা সব কিছু এক পাশে রেখে দীর্ঘ 8টি মাস ছায়ার মতো তিহুর পাশে পাশে থেকেছে। সখীর প্রয়োজনে নিজেকে বিলিয়ে দেওয়ার মতো এমন নজির আজকাল বজ্র বিরল। তিহু মাহার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে আলতো করে চাপ দিল। মার কাঁধে মাথা রেখে ড্রয়িং রুমে সেই উৎসব মুখর পরিবেশটার দিকে তাকালো সে। নীল দূরে পরিচিত কারো এক নজরে একজনের সঙ্গে সাথে দাঁড়িয়ে হাসি মুখে কথা বলছে, তবে তার নজরটা এখনো বারবার ফিরে আসছে তিহুর দিকে। তিহু এক গভীর দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবলো সে কতটা ভাগ্যবতী, যার জীবনে নীলের মতো একজন দায়িত্বশীল ও পাগলাটে জীবন সঙ্গী আছে, মার মতো একনিষ্ঠ বান্ধবী আছে, আর তাকে ঘিরে থাকা একটা বিশাল মমতাময় পরিবার আছে। সে তো পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। এক তৃপ্তির হাসি ফুটে উঠল তিহুর ছোচের কোণে। এই মেয়ে, তোকে বলেছি না এত সাজগুজ করে আসবি না, এখানে আরো অনেক ছেলেরা আছে। রাফাত চঞ্চল পাঁচরা থেমে গেল নিহিতের শাসন ভরা কণ্ঠে। কিছুটা চোখ কুচকে তাকালো সে, পরক্ষণে করুণ স্বরে বলল, দেখো কতদিন পর আসছি মামার বাসায়, তারপরও তোমার এই ব্যবহার। তবে তার এমন কণ্ঠে একদমই গলল না নিহিত, বরং পূর্বের ন্যায় ইচ্ছে ও রাগান্বিত কণ্ঠে বলল, কারণ তুই একটু বেশি উড়িস, এজন্যই ডানা ছাটার ব্যবস্থা করতে হয় আমার। দেখো নিহিত ভাই। তার কথা শেষ হওয়ার আগেই তাকে নিজের দিকে টান দিতে দিল নিহিত। রাফা বিস্ফোরিত দৃষ্টিতে চেয়ে বলল, কি করছো? নিহিত রাফার আপাতমস্তক তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে বলল। দেখলাম। নিহিতের এমন দৃষ্টিতে আড়ষ্ট হয়ে আসলো রাফা। কাচুমাচু ভঙ্গিমায় ঠোক গিলে বলল, কি 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 করছেন? ভয়ের কারণে সম্বোধনী গুলিয়ে ফেলেছে রাফা ভেবেই বাঁকা হাসলো নিহিত। পরক্ষণেই তাকে আরো একটু কাছে টেনে বলল, এত যখন ভয় পাস তাহলে তেরামি করিস কেন? আমি ভয় পাই না। রাফার আনাড়ি দৃষ্টিতে ম্যাচুরিটি আনার প্রবণতা দেখে আনমনে হাসলো নিহিত। টেনে টেনে এসে জিজ্ঞেস করলো, আয় 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 আয়। রাফা নিহিতের এমন কণ্ঠে অপ্রস্তুত হয়ে উঠল কিছুটা, পরক্ষণে নিজেকে সামনে জবাব দিল ছোচ্চ করে, হু। কবুল 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 আলহামদুলিল্লাহ কবুল। মুহূর্তেই পুরো অঙ্গনটা মুখরিত হলো নাহা আয়াজের একত্রে বলা কবুল ধ্বনিতে। আলহামদুলিল্লাহ বলে মোনাজাতে উপলব্ধি হলো উপস্থিত প্রত্যেকটা হাত। শেহজাদও দাঁড়িয়ে ছিল সেখানে, তবে হুঠাৎ মুন্নিকে দেখে তৎক্ষণাৎ আশেপাশে একবার তাকিয়ে সকলের অগোচরে মুন্নির পিছু পিছু হাঁটতে শুরু করলো সে। মুন্নি ভেতরে উপস্থিত সকলের জন্য মিষ্টি নিয়ে যাচ্ছিল। হঠাৎই পেছনে কারো উপস্থিতি অনুভব হতেই থামলো সে। কিঞ্চিত ভ্রু কুঁচকে পেছনে তাকিয়ে বলল, তুমি? কোথায় যাচ্ছ?
এই তো মিষ্টি দিতে। গিভ মি অন। সরল মুন্নি মৃদু হেসে বাটি থেকে একটা রসগোল্লা আঙুলে তুলে শেহজাদের মুখের সামনে ধরলো, কিন্তু শেহজাদ মুখই খুললো না, বরং আলতো করে মাথা নেড়ে নাকচ করে দিল। মুন্নি কিছু বিরক্ত হয়ে সুকুচকে তাকালো, বোকা কঞ্চি বলল, মিষ্টি তো চাইলে, এখন আবার মাথা নাড়ছ কেন? খাবে না? আমি কি বলেছি এই মিষ্টির কথা? তো শেহতাজ বাঁকা হাসলো। তার দৃষ্টি একবার নিবদ্ধ হলো মুন্নির রঞ্জক আবৃত উষ্ঠধারে, আঙ্গুল দিয়ে আলতো করে সেদিকে ইশারা করতে মুন্নি এবার বুঝতে পারলো শেহতাজের কথার মর্মার্থ। মুহূর্তে লজ্জায় ওর কান মুখ লাল হয়ে উঠল। আশেপাশে তাকিয়ে কেউ নেই দেখেও সে তটস্থ হয়ে উঠল। দ্রুত শেহজাদকে সরিয়ে দিতে চাইল সে, কিন্তু তার আগেই শেহতাজ মুন্নির হাত ধরে নিজের খুব কাছাকাছি টেনে নিল। নিচু স্বরে শেহতাজ বলল, আরে ম্যাডাম, অন্তত একটা তো দিয়ে যাও। এত কৃপণ কেন তুমি? মুন্নি এবার চট করে আড়ালে চলে গেল শেহতাজের টানে। সেখানে দাঁড়িয়ে একটু থমথমে মুখে বলল, ছাড়ো না, কেউ চলে আসবে। আরে অসময়ে এসব পাগলামি কি? শেহতাজ ওর কাঁধে হাত রেখে খুব নরম স্বরে বলল, পাগলামি নয় মিসেস চৌধুরী, অধিকার। তোমার বিয়ে করা বর আমি, একটা তো দিতেই পারো। মুন্নি এবার স্থির হয়ে দাঁড়ালো। শেহতাজের চোখের দিকে তাকিয়ে হঠাৎ একটা প্রশ্ন করে বসলো, যা অনেকদিন ধরে ওর মনে জমেছিল। এত কেন ভালোবাসো আমায় শেহতাজ, যখন তুমি জানোই যে তোমার আগে আমি অন্য একজনকে মন দিয়েছিলাম? মুন্নির কথা শেষ হওয়ার আগেই শেহতাজের ও ঠোঁটে আঙুল চেপে ধরল। মুন্নির চোখ দুটো আবেশে আর বিস্ময়ে বুঝে এলো। শেহতাজের কপালে নিজের কপাল ছেঁকে খুব শান্ত স্বরে বলল, লিসেন মিসেস চৌধুরী, ওটা ক্ষণিকের মোহ বা ভালো লাগা ছিল, ভালোবাসা কখনো নয়। প্রকৃত ভালোবাসার সূচনা হয় কবুল নামক পবিত্র শব্দটা উচ্চারণের মাধ্যমে। আল্লাহর প্রদত্ত বন্ধনে নিজেদের আবদ্ধ করে যে অনুভূতিটা হয়, ওটাই ভালোবাসা। মুন্নি একরাশ মুগ্ধতা নিয়ে শেহতাজের চোখের গভীরতায় হারিয়ে গেল। তার মনে হলো পৃথিবীতে এই পুরুষটির মতো করে হয়তো আর কেউ তাকে বুঝবে না। সেই উপলব্ধি করলেও ভুল মানুষের পিছে না ছুটে প্রকৃত মানুষটাকে খুঁজে নেওয়ার নামে জীবন। এক অদ্ভুত তৃপ্তিতে তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। বিবাহ উৎসবে আনন্দ উচ্ছ্বাস তখন তুঙ্গে। কাজী সাহেব বিয়ে পড়িয়েছেন কিছুক্ষণ পূর্বে। বর্তমান বিদায় লগ্ন খান মহলের এক রাজকন্যা আজ বিদায় নিচ্ছে বাবার সাম্রাজ্য থেকে। বিদায়ের সুর সর্বদা বজ্র ভারী, তা সে যতই কাঙ্ক্ষিত মিলন হোক না কেন। নাহার বিদায় লগ্নে খান মহলের আনন্দ উচ্ছ্বাস যেন এক নিমিষে বিদায়ের চাদরে ঢাকা পড়লাম। সদর দরজায় গাড়ি দাঁড়িয়ে আছে, লাল বেনারসিতে মোড়ানো। নাহা যখন ফুপিয়ে কেঁদে বারবার বাবার বুক থেকে সরে এসে তিউকে জড়িয়ে ধরল, তখনই উপস্থিত সবার চোখেই নোনা জল। নাহা ধরা গলায় বলল, বৌমনি, তুমি না থাকলে আজ এই দিনটা দেখা হতো না। আমাকে আগলে রেখো তোমার দোয়ায়। তিহু নিজের চোখের কোণ মুছে নাহার মাথায় হাত রাখলো, মৃদু হেসে ফিসফিস করে বলল, কাঁদে না পাগল মেয়ে, তুমি তো হারাওনি, বরং পূর্ণতা পেয়েছো। আয়াজ ভাইয়ের হাতটা শক্ত করে ধরে রেখো সারা জীবন। অতঃপর ওয়ালিদ খান নিজের আদুরে মির্জাকে তুলে দিল আয়াজের হাতে। ধরা কঞ্চে বলল, মেয়েটা আমার বড্ড আদরে ছিল আয়াজ, ওকে আগলে রেখো বাবা। ইনশাল্লাহ আজীবন আগলে রাখবো বাবা। একে একে সবার থেকে বিদায় নিল। আয়াজের গাড়িগুলো ফটক ছাড়িয়ে গেল। এক অজানা বিয়োগ ব্যথার ভারাক্রান্ত হলে উপস্থিত সকলের হৃদয়খানা। এতক্ষণ যাবৎ সকল আনন্দ উচ্ছ্বাস এক লহমায় চোখ গিলেও বিষাদের করুণ ছায়ায়। ঋষাদ ভাই, বরাবরই বিষাদই ডেকে এসেছে নীরাকে, কিন্তু আজ হুট করেই নীরার সম্বোধনে কণ্ঠে কিছুটা হকচকিয়ে হয়ে পিছনে ঘুরল ঋষাদ। কিছু বলবে? হুম, বলো। আসসালামু আলাইকুম। সাধারণ মানুষ প্রথমে সালাম দেয়, কিন্তু নীরার এমন বিলম্বে কিঞ্চিত হেসে দিল ঋষাদ। নীরা বরাবরই বড্ড চাপা স্বভাবের লাজুক মেয়ে। ঋষাদের হঠাৎ এমন হাসির কারণ না জানলেও লাজুক ভঙ্গিমায় মাথা নত করল সে। সঙ্গে সঙ্গে ঋষাদ নিজেকে সামলিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। নীরাকে চুপ দেখে ঋষাদ শুথল। তা চুপ করে থাকার জন্য ডাকলি নাকি ম্যাডাম? এই না না, তাহলে বলো। ধন্যবাদ। হঠাৎ এমন ধন্যবাদে ফ্রুকুচকে আসলো ঋষাদের প্রশ্নাত্মক দৃষ্টিতে। সে বলল, হঠাৎ ধন্যবাদ বলো? এটা হঠাৎ নয়, ওই দিনের সাহায্যের জন্য। ওই দিন? মুহূর্তে ঋষাদের মাঝে স্মৃতির পাতায় দোলা দিল কিছুদিন আগে
এসেই অনাকাঙ্ক্ষিত ঘটনা যার থেকে সে নীরাকে বাঁচিয়েছিল মনে পড়তেও রিশাদ তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে বলল। আরে না না, অলওয়েজ ওয়েলকাম। নীরা মৃদু হাসলো, সেই হাসিতে একটা কৃতজ্ঞতা আর হয়তো না জানা কোনো এক অনুভূতি। রিশাদ কিছুক্ষণ নীরার সেই স্নিগ্ধ মুখের দিকে তাকিয়ে থেকে আলতো করে মাথা নাড়ল, তারপর ধীর পায়ে কিছুটা সামনে এগিয়ে গেল। নীরার মনে হলো এখনই কি সব বলা হয়ে গেল, নাকি আরও কিছু বাকি ছিল। রিশাদ যখন অতিক্রম করছে বেশ কিছুটা দূরত্ব, ঠিক তখনই নীরা আবারও ডেকে উঠল। রিশাদ ভাই। রিশাদ থমকে দাঁড়িয়ে পিছনে গুলো মৃদু হেসে সুকুচকে শুধল। কিছু বলবে? নীরা এবার কোনো কথা না বলে শুধু ডানে বামে মাথা নাড়ল, অর্থাৎ সে কিছু বলবে না। কিন্তু তার চোখে মুখে এক অব্যক্ত কথার ছেলে রিশাদের নজর এড়ালো না। রিশাদ সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, সত্যি তো, নাকি মনের গহীনে কিছু অব্যক্ত রেখে দিয়েছ? পরে আবার বলবে না তো যে বলতে চেয়েছিলাম কিন্তু আপনি সুযোগ দেননি? নীরা এবার আনমনি হেসে উঠল, কিন্তু রিশাদ এক মুহূর্ত তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলল। বুঝতে পারল এই লাজুক মেয়েটার থেকে এর বেশি কিছুই আজ আদায় করা সম্ভব নয়। সে গাড়িতে উঠতে যাবে, ঠিক তখনই দূর থেকে ফারিসার গলা শোনা গেল। কিরে নীরা, তুই এখানে দাঁড়িয়ে আছিস? আয় তো ভেতরে, দাদিমা তোকে খুঁজছে। ফারিসার আগমনে রিশাদ আর নীরার সেই মুহূর্তটায় ছেদ পড়ল। নীরা চট করে ফারিসার দিকে এগিয়ে গেল, তবে যাওয়ার আগে আরও একবার আর চোখে রিশাদের দিকে তাকালো। আর ইউ লাইক মি নিহিত ভাই? নো, আই লাভ ইউ। নিহিতের এমন অকপটে বলা স্বীকারোক্তিতে মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল রাফা। তার নিঃশ্বাস যেন কিছুক্ষণের জন্য আটকেই গেল। সে জানতো নিহিত তাকে আগলে রাখে, শাসন করে, কিন্তু সেই শাসনের আড়লে যে এতটা তীব্র অনুরাগ লুকিয়ে আছে সেটা রাফার ভাবনার অতীত ছিল। রাফা বিস্ফোরিত চোখে তাকে আমতা আমতা করে বলল, তুমি সিরিয়াস? তুমি সত্যি আমায় ভালোবাসো? নিহিত এবার রাফার চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরল, তার কণ্ঠে একরাশ শাসনের বদলে ঝরে পড়ল একরাশ অধিকার বোধ। সিরিয়াস না হলে কি সারাক্ষণ এই চঞ্চল মেয়েটার পিছনে ডানা ছাটার জন্য সময় নষ্ট করতাম? তুই বুঝিস না রাফা, তোর এই উরু উরু ভাবটা শুধু আমি সামলাতে পারি, আর এই অধিকারটা আমি অন্য কাউকে দিতে পারবো না। রাফা লজ্জা মাথা নিচু করলো। নিহিতের বুকে ধুকপুকানটা সে নিজের হাতের তালুতে অনুভব করতে পারছে। সে মৃদু স্বরে বলল, আমি ভেবেছিলাম তুমি শুধু আমাকে বকতেই জানো। নিহিত হেসে ফেলল। রাফার কপালে একটা হালকা চোকা দিয়ে বলল, বকুনিটাও ভালোবাসাই একটা অংশ, পাগলি। এবার চল, ভিতরে সবাই খুঁজছে। আর শোন, আজকের পর থেকে আর কোনো লাইকের প্রশ্ন যেন না শুনি, কারণ উত্তরটা চিরকাল একই থাকবে। রাফা একগাল হেসে নিহিতের পাঞ্জাবির হাতাটা আলতো করে ধরল। খানমহলের আলোকসজ্জা নিয়েছে আজ তাদের নতুন এক গল্পের সূচনা হলো। খানমহলের চারপাশটা এখনো স্তিমিত আলো রোশনাই নিভে এসেছে। বিয়ের কলরব শেষ রাতটা যেন আজ একটু বেশি নিয়েছে। মাহা বারান্দা দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। পেছন থেকে রাফিন এসে জড়িয়ে ধরল তাকে, ঘাড়ে মুখ গুজে দিয়ে বলল, রাত গভীর হচ্ছে মিসেস রাউফিন, ঘুমাবেন না? রাফিনের উপস্থিতি বড্ড পরিচিত মাহার, তাই সে সামান্য বিচলিত না হয়ে বরং পূর্বের ন্যায় থেকে বলল, ঘুম আসছে না। তোমাকে বুকে না পেলে আমারও তো ঘুম আসে না ম্যাডাম। রাফিনের এমন সরাসরি আহ্লাদে মাহা মৃদু হেসে ওর হাতের বাঁধনটা আর একটু শক্ত করে ধরল। রাতের নিস্তব্ধতায় রাফিনের কণ্ঠস্বর যেন মাহার হৃদয়ে এক অদ্ভুত সুরের সৃষ্টি করেছিল। মাহা মুখ ফিরিয়ে রাফিনের চোখের দিকে তাকাতে দেখলো সেখানে এক আকাশ সমান মুগ্ধতা। রাফিন মাহার কপালে নিজের কপাল চেকে খুব নিচু স্বরে বলল, কি ভাবছো অত? আকাশ কি আমার চেয়েও বেশি সুন্দর যে সেদিকে তাকিয়ে থাকতে হবে? মাহা আলতো করে রাফিনের নাক টেনে দিয়ে বলল, আকাশ সুন্দর, কিন্তু তোমার মতো পাগল নয়। সারাদিন এত ব্যস্ত থাকো, তারপর রাত হলেই আদিক্ষেতা কোত্থেকে আসে? রাফিন এবার মাহার কপালে আলতো করে চুমুকে ফিসফিস করে বলল, ব্যস্ততা তো বাইরের জগতের জন্য মিসেস রাউফিন, এই বুকের ভেতরটার পুরোটা জুড়েই তো তোমার রাজত্ব। সারাদিনের ক্লান্তি ধুয়ে মুছে যায় যখন তোমার এই পরিচিত সুবাসটুকু নাকে আসে। সত্যি বলছি মাহা, তোমাকে না পেলে হয়তো আমার জীবনটা শুধুই একঘেয়ে ফাইলের স্তূপে হারিয়ে যেত। মার
নাহার চোখে আনন্দ অশ্রু চিকচিক করে উঠল। সে রাউফিনের বুকে মাথা রেখে 2 হাত দিয়ে ওকে চাপড়ে ধরল। বাইরের চাঁদের আলো বারান্দার গ্রিলে গলে তাদের দুজনকে এক মায়াবী চাদরে মুড়িয়ে দিল। রাউফিন মাহার চুলের মাঝে চুমুকে ফের বলল, চলো এবার ভেতরে যাই, কাল সকালে আবার নতুন সব দায়িত্ব। তবে তার আগে আজকের এই শান্ত রাতটা আমাদের একান্ত ভালোবাসার নামেই না হয় তোলা থাক। মা মুচকি হাসল। অতঃপর রাউফিনের সঙ্গে প্রবেশ করলো কক্ষে। পুরো ঘরটা বেলি ফুলের শুভ্রতায় ছেয়ে আছে। সাদা বিছানার ঠিক মাঝখানে লাল বেনারসিতে মোড়া নববধূর সাজে বসে আছে নাহা। মাথায় ঘোমটা দেওয়া থাকলো, তার নিচের চঞ্চল চোখ দুটো আজ বড্ড অশান্ত। দীর্ঘ অপেক্ষা, কত শত মান অভিমান আর জমানো দীর্ঘশ্বাস সব যেন আজ এই একটা ঘরের 4 দেয়ালের মাঝে এসে থমকে দাঁড়িয়েছে। হঠাৎ দরজা কড়া নাড়ার শব্দে নাহার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। ধীর পায়ে কক্ষে প্রবেশ করলো আয়াজ। দরজাটা সন্তর্পণে বন্ধ করে সে নাহার সামনে এসে দাঁড়ালো। এক গভীর প্রশান্তি নিঃশ্বাস ফেলে খুব নিচু স্বরে পড়ল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয়াজ বিছানার এক কোণে বসলো। নাহার ঘোমচাটা আলতো করে সরিয়ে দিতেই কক্ষের উজ্জ্বল আলোয় ফুটে উঠল এক অপরূপ লাজুক মুখ। আয়াজ কিছুক্ষণ অপলক চেয়ে থাকলো নাহার হাতটার দিকে। নিজের হাতের মুছোয় নিয়ে চুমু খেলো আয়াজের। হঠাৎ এমন স্পর্শে বিদ্যুৎ স্পৃষ্টের ন্যায় কেঁপে উঠল নাহা। আয়াজ বড্ড তৃপ্তিতে হঠাৎ বলল, বিশ্বাস করো না, আজকের এই দিনটা আমার কাছে একটা মিরাকেলের মতো মনে হচ্ছে। যে মানুষটাকে মনে মনে চেয়েছি কিন্তু চোর সাহস পাইনি, সে আজ আমার পাশে আমার অর্ধাঙ্গিনী হয়ে বসে আছে। নাহা এবার আয়াজের চোখের দিকে তাকালো। সেই চোখে আজ কোনো আড়াল নেই। নাহা ধরা গলায় বলল, জানেন আয়াজ ভাই, আপনি তো আজ পূর্ণতা পাওয়ার কথা বলছেন, কিন্তু আমি আপনাকে কতদিন আগে থেকে ভালোবাসি তার হিসেব কি আপনি জানেন? সেই যেবার আপনি প্রথম ভাইয়ার অফিসে জয়েন করলেন, তারপর থেকে প্রতিটা দিন আমি শুধু আপনার একটা নজর পাওয়ার জন্য অপেক্ষা করতাম। আয়াজ অবাক হয়ে নাহার দিকে তাকালো। নাহার কণ্ঠ যেন আজ বাদ মানছে না। সে বলতে থাকলো, কতবার ভেবেছি আপনাকে বলবো, কিন্তু ভয় হতো আপনি যদি আমায় ভুল বোঝেন। আপনি তো সবসময় এত গম্ভীর হয়ে থাকতেন যে কথা বলার সাহসই হতো না আমার। আজ এবার হেসে ফেললো। নাহার হাতটা নিজের ঠোঁটের কাছে নিয়ে আলতো করে ছোঁয়ালো। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি ভেবেছো ভালোবাসাটা শুধু একপাক্ষিক ছিল? মোটেও না নাহা। আমি যেদিন প্রথমেই বাড়িতে পা রেখেছিলাম সেদিন থেকে তুমি আমার মনের কোণে জায়গা করে নিয়েছিলে। কিন্তু আমি ছিলাম তোমার ভাইয়ের একজন সামান্য এমপ্লয়ি। নিজের যোগ্যতা আর তোমার পরিবারের দাপটের কথা ভেবে বারবার নিজেকে গুটিয়ে নিয়েছি। মনে হতো তোমাকে পাওয়ার স্বপ্ন দেখা মানে আকাশের চাঁদ ছোঁয়ার মতো দুঃসাহস দেখানো। না হেসে ফেল। তার চোখের কোণে এক ফোঁটা আনন্দশ্র চিকচিক করলো। সে বলল, তাহলে সেই দুঃসাহসটা আগে কেন দেখাননি? আয়াজ নাহার চোখের জলটুকু মুছে দিয়ে বলল, কারণ তখন সময়টা আমাদের ছিল না নাহা। আজ যখন আমরা পবিত্র বন্ধনে আবদ্ধ, তখন মনে হচ্ছে সেই অপেক্ষাটুকু বোধহয় এই মুহূর্তটার সৌন্দর্য বাড়ানোর জন্যই ছিল। এখন থেকে আর কোনো আড়াল নেই, কোনো ভয় নেই, তুমি শুধুই আমার। নাহা আয়াজের কাঁধে মাথা রেখে পরম শান্তিতে চোখ বুঝলো। বাইরের রাতের নিস্তব্ধতা সাক্ষী হয়ে রইল অপেক্ষার শেষে প্রাপ্তিটা সবসময় বড্ড মধুর হয়। সিটি হাসপাতালে করিডোরে খান মহলের প্রত্যেকে অস্থির পদচারণায় মুখর। সময় যেন আজ থমকে দাঁড়িয়েছে সেটায়। সকলের চিন্তিত মুখাবের অদ্ভুত চাঞ্চল্য আর উৎকণ্ঠার স্রোত বয়ে যাচ্ছে। খবর দেওয়া হয়েছে হক ম্যানশনের সকলকে, হয়তো দুপুরের মাঝে এসে উপস্থিত হবেন তারা। ক্যালেন্ডারের পাতা উঠছে আরও একটি মাস অতিক্রান্ত। আজ সকাল থেকে আকাশটা মেঘলা, থেকে থেকে ঝিরঝিরে বৃষ্টি নামছে। আবহাওয়াটা নিঃসন্দেহে মনোমুগ্ধকর, কিন্তু আজ প্রকৃতির এই স্নিগ্ধতা উপভোগ করার মতো মানসিক অবস্থা কারোর নেই। ভোরবেলাতে হুট করে তিহুর প্রসব বেদনা শুরু হয়েছে। তবে ব্যথাটা স্বাভাবিকের মতোই চিনচিনে হওয়ায় প্রথমে সে হাসপাতালে যাওয়া নাকচ করেছিল, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যথাটা তীব্র থেকে তীব্রতর হতে শুরু করেছিল। তাই তৎক্ষণাৎ তাকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে ওটিতে নেওয়া হয়েছে তাকে। আর সকল নিষেধাজ্ঞা অমান্য করে তার সঙ্গে গিয়েছে নীল নিজেই। করিডোরের একদম শেষ প্রান্তে আলো আধারের মাঝে সেখানে পাথর মূর্তির মতো বসে আছে মা।
দুহাত নিজের অজান্তে মুষ্টিবদ্ধ নখগুলো আলতো তালুতে বসে যাচ্ছে উদ্বেগে। হঠাৎ এক চূড়া তপ্ত হাতের স্পর্শে তার তন্দ্রা ভাঙল। রফিন তার পাশে এসে বসেছে। রফিনের শান্ত চোখের চাহনি মার অস্থির বুকের ভেতরটা যেন এক পশলা হিমেল হাওয়ায় ছড়িয়ে দিল। রফিন খুব নিচু স্বরে মাহার কানের কাছে মুখ নিয়ে বলল, রিল্যাক্স লাভ লাইন, কিচ্ছু হবে না। সিস্টার নীল আছে না? রফিনের সান্ত্বনা বাণী হু হু করে মাহার বুকের ভেতরটা তা চোখ উপচে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল রফিনের হাতের উপর। কোনো কথা না বলে সে মুখ লুকালো রফিনের বক্ষদেশে। রফিনের হাতের বাঁধনটা আরো শক্ত করে মোলায়েম স্পর্শে চাপড়ে ধরল ওকে। বাইরের করিডোরে কোলাহল ওটির বাড়ি দরজার ওপাশে এসে থমকে গেছে। এখানে চারিদিকের সাদা দেয়াল আর উজ্জ্বল নিয়ন আলোয় এক অদ্ভুত নিস্তব্ধতা, যা কেবল যান্ত্রিক পিপ পিপ শব্দে মাঝে মধ্যে স্পন্দিত হচ্ছে। বাতাসে গায়ে করা অ্যান্টিসেপটিকের গন্ধ, কিন্তু এই যান্ত্রিক শীতলতার মাঝেও এক তপ্ত আবেগ বইছে দুই হৃদয়ের মাঝে। তিহু শুয়ে আছে অপারেশন থিয়েটারে সাদা বিছানায়, তার মুখটা ঘামে ভিজে একাকার, চুলের গোছা কপালে লেপ্টে আছে। যন্ত্রণার প্রতিটি ঢেউ যখন তার শরীরটাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে, সে কেবল নীলের হাতটা আরও শক্ত করে আঁকড়ে ধরেছে। তার ফর্সা আঙুলগুলো নীলের হাতের চাপে নীলচে হয়ে এসেছে, কিন্তু নীল আজ বিচলিত নয়। সে এক পরম অচল পাহাড়ের মতো বসে আছে প্রিয়তমার মাথার পাশে। পরনের পাঞ্জাবিটা কুচকে একাকার, চোখে মুখে বিনিদ্র রজনীর ক্লান্তি আর একরাশ দুশ্চিন্তা। তার সেই দাপুটি সত্তাটা আজ যেন এক পরম মমতাময়ী সেবকের রূপে বিলীন হয়ে গেছে। সে আজকাল প্রভাবশালী নেতা নয়, আজ সে কেবল একজন দায়িত্ববান স্বামী, একজন হবু বাবা। তিহু ঘামছে, প্রচণ্ড ব্যথা অনুভব করছে। তিহুর চোখের কোনা দিয়ে অনবরত পানি ঝরছে। প্রসব বেদনায় তার শরীরটা ভেঙে আসছে। যন্ত্রণার প্রতিটি ঢেউ যখন তাকে আশ্রে ফেলছে, সে নীলকে আরো শক্ত করে জড়িয়ে ধরছে, অস্ফুট স্বরে বলছে, নেতা সাহেব, আমি বোধহয় আর পারছি না, শরীরটা অবশ হয়ে আসছে আমার। নীল ওর কপালে মাথা ছেঁকে ফিসফিস করে বলল, নূর, জান আমার আর একটুখানি আমাদের ভালোবাসার শ্রেষ্ঠ উপহারটা পৃথিবীর আলো দেখার অপেক্ষায়। আমি আছি তো তোমার কাছে, আমার দিকে দেখো, তোমার কিচ্ছু হবে না। নীলের সেই ভরাট কণ্ঠস্বর আজ ভীষণ কোমল। ডাক্তাররা নিজেদের কাজ করে যাচ্ছেন ক্ষিপ্র হাতে। হঠাৎ তিহুর একটা আর্তনাদ যেন ওটির দেয়াল ভেদ করে চলে গেল নীল চোখ বুঝলো এক মুহূর্তের জন্য। তার ঠোঁট দুটো নড়ছে অনবরত দোয়ায়। সে তিহুর কানে কানে কেবল ভরসা দিয়ে যাচ্ছে, নূর, লাস্ট একবার যান, আমি দিও। ঠিক তখনই সে জাদুকরী মুহূর্তটা এলো। ওটির সেই গভীর নিস্তব্ধতায় ছিঁড়ে দিয়ে বেজে উঠল এক একরত্তি প্রাণের কান্না, এক তীক্ষ্ণ কিন্তু মিষ্টি চিৎকার, যা মুহূর্তে ওটির সমস্ত বিষণ্ণতা ধুয়ে মুছে সাফ করে দিল। নীল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার তীক্ষ্ণ রাজনীতিকের চোখে আজ শ্রাবণের ধারা। তিহু তখন ক্লান্তিতে চোখ বুজে আসছে, কিন্তু তার ছোচের কোণে ফুটে উঠেছে এক তৃপ্তির হাসি। তবে একবার নয়, পরপর দুইবার শোনা গেল ছোট্ট প্রাণ যুগলের কান্নার মিষ্টি সুর। তিহু নীল কিছুটা অবাক হতেই বেশি আসলো এক নারী কণ্ঠস্বর, কংগ্রাচুলেশনস মিস্টার অ্যান্ড মিসেস টুইন্স, বাচ্চার প্যারেন্টস হয়েছেন আপনারা। ডাক্তারের সেই কণ্ঠস্বর যেন ওটির চারিদিকে যান্ত্রিক শীতলতাকে এক নিমিষে এই বসন্তের হাওয়ায় বদলে দিল। নীল আর তিহু দুজনেই মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। একে অপরের চোখের দিকে তাকালো তারা। সেই দৃষ্টিতে হাজারো না বলা কথা, বিস্ময় আর এক আকাশ সমান তৃপ্তি। নীলের দুধের রাজনীতিকের হাত দুটো যা কিছুক্ষণ আগেও উদ্বেগে কাঁপছিল, তা এখন পরম আবেশে তিহুর কপালে লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে দিল। তার কণ্ঠস্বরে আজ আর বজ্র গম্ভীর নয়, বরং এক অদ্ভুত আবেগে রুদ্ধ। সে নিচু হয়ে তিহুর ক্ষমার্ত কপালে নিজের ঠোঁট ছোঁয়ালো। নার্স পরম মমতা সাদা কাপড়ে মোড়ানো দুটি ফুটফুটে মাংসপিণ্ডকে নীলের সামনে ধরল। নীল কাঁপা কাঁপা হাতে জীবনের শ্রেষ্ঠ অর্জনকে স্পর্শ করলো, একটি ছেলে আর একটি মেয়ে, ঠিক যেন নীল আর তিহুর ছোট্ট ছোট্ট দুটি সংস্করণ। এদিকে দরজার ভেতরে থেকে নবজাতকের কান্নার সুর ভেসে এলো। সবাই একসঙ্গে দরজার দিকে দৃষ্টি তাকালো। নবজাতক যুগলের কান্নার জানান দিয়ে যাচ্ছে তারা এসে গেছে। মায়ের গর্ভ ছেড়ে পৃথিবীতে আলো দেখেছে তারা। মুরব্বীরা হাত দুটি মোনাজাতেই ভঙ্গিতে করলেন, দু ফোঁটা অশ্রু ছেড়ে শকুর গোজার করলেন। মাহা রাউফিন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো।
এসেছে নাহা আয়াজও। তারা এগিয়ে গেল ওটির দিকে। রাউফিন সকলের অগচরে ফিসফিসিয়ে মাহার কানের কাছে মুখ নিয়ে নামিয়ে বলল, এবার তাহলে আমাদের লিটল ভার্সনকেও আনার ব্যবস্থা করি ম্যাডাম। মুহূর্তেই ভেল বদলে রাউফিনের নির্লজ্জ কথায় মাহা কটমটে তাকালো। রাউফিন সঙ্গে সঙ্গে নিজের ছোটে নিজের হাত চেপে বোকা হেসে এগিয়ে গেল সামনের দিকে। আরে দেখি আমার ভাগ্নে ভাগ্নি কই। নীল আহত করে ঝুঁকে এসে দুই সন্তানকে তিহুর খুব কাছে ধরল। তিহু তখন ক্লান্তিতে চোখ বুজিয়েছিল, কিন্তু নীলের গায়ে সেই চেনা পারফিউমের ঘ্রাণ আর বাচ্চাদের মিহি কান্নার শব্দে সে পলক মেলো। ঝাপসা দৃষ্টি পরিষ্কার হতে সে দেখলো নীল তাদের বাচ্চা দুইটাকে নিয়ে দাঁড়িয়ে আছে। তার অতি নিকটে নীলের চোখে আনন্দ অশ্রু আর ছোটে এক দিঘি জয়ের হাসি। তিহুর ফ্যাকাশে ছোটে এক চিলতে তৃপ্তির হাসি ফুটে উঠল। সে কাপা কাপা আঙুলে ওদের ক্ষুদ্র হাতগুলো স্পর্শ করার চেষ্টা করলো। নীল পরম মমতায় তিহুর কপালে দীর্ঘক্ষণ ঠোঁট ছুঁয়ে রাখল। অতঃপর তার সে ভরা কঞ্চ কিন্তু আবেগে তাড়িত কঞ্চে ফিসফিস করে বলল, অতঃপর আমাদের নুহাস নবমীর আগমন। তিহুর চোখের কোণে জল টলমল সামান্য মাথা চাকিয়ে সে বলল, ধন্যবাদ নুহাস নবমীর মাম্মা, এত ভালোবেসে আমার রুক্ষ জীবনের সজীবতা আনার জন্য, আমার প্রেমের নীলকাব্যের পূর্ণতা প্রদানের জন্য। ভালোবাসে নুহাস নবমীর মাম্মা, খুব খুব খুব। তিহু অবশ হয়ে আসা ঠোঁট দুটো কোনো ক্রমে নাড়িয়ে বলল, আমিও ভালোবাসি নুহাস নবমীর পাপা, ভীষণ ভালোবাসি আমি আপনাকে। হ্যালো বন্ধুরা, গল্পটি এখানে শেষ। প্রেমের নীলকাব্য গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আজ কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের বন্ধুদের সাথে গল্পটি শেয়ার করবেন এবং পশিডারির সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনও পশিডারি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই খুব জলদি সাবস্ক্রাইব করে দেবেন। সো পরিবারের খেয়াল রাখবেন এবং নিজেদের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।